দেখছেন এটি নিউজ কাজী অ্যান্ড কাজী এর সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি তেল, গ্যাস, মৎস্য সম্পদ, নৌ পরিবহন এবং নবায়নযোগ্য শক্তির এক অবারিত সম্ভাবনার ভান্ডার। আপনারা ইতিমধ্যে জানেন, বঙ্গোপসাগরকে ঘিরে গড়ে ওঠা এই ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি দেশের পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে সঠিক নীতি, বিনিয়োগ, প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষার সমন্বয় ছাড়া এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে কি? আজকের শোতে আমরা খুঁজবো সেই উত্তরের দিক নির্দেশ, এবং আজকে এ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ, অর্থনীতিবিদ ও চেয়ারম্যান NBER। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনার মাধ্যমে আপনাদের সমস্ত কোটি দর্শককে সালাম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আমাদের ব্লু ইকোনমির কথা বলছিলাম এবং এর সম্ভাবনার কথা বলছিলাম। আমাদের অতিথির কাছে যদি একদম শুরুতেই জানতে চাই যে বাংলাদেশে ব্লু ইকোনমির সম্ভাবনা আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং এর পেছনে চ্যালেঞ্জগুলো কি আছে? প্রিয় উপস্থাপিকা, প্রশ্ন খুব সহজ। সেটা হচ্ছে এই যে আমাদের যে বাংলাদেশের যে সাইজ, যেখানে 18-17-18 কোটি মানুষের চাপ, রিসোর্স বলতে খুব নেই, আর আমাদের ব্লু ইকোনমির যেটা সাগর, আমরা যেই সাগর আমরা বিজয় করেছি আন্তর্জাতিক আদালতে, সেটা আমাদের ডাবল না হলেও 80%, 1,18,000 সাম স্কোয়ার ফিট। তার মানে আরেকটি বাংলাদেশের 80% ওখানে রয়ে গেছে। তাই এটার অপার সম্ভাবনা। আপনাকে প্রশ্ন করতে দিয়ে আমি সময় নষ্ট করতে দিচ্ছি না। সেটা হচ্ছে ওখানে কি কি সম্ভাবনা। প্রথম কথা হচ্ছে যে আমাদের ওখানে মিনারেল রিসোর্সেস আছে, অয়েল অ্যান্ড গ্যাস আছে, সোয়াচ ল্যান্ড বলে একটা জায়গা আছে যেখানে অনেক তেল, অনেক গ্যাস, যেটা বিদেশি বণিক, এখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে না, এখন আমরা বলি বিদেশি শক্তি, তাদের সবার বাংলাদেশে আগমন এবং এইসব করার পিছনে ওইটা। তারপরে আমাদের আর কি কি আছে বলি, বিশাল মৎস্য সম্পদ আছে। তারপরে আপনার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই পানির নিচে, যদি আমাদের রোড ডার্টি ওয়াটার, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলো ক্লিন ওয়াটার, সে ওখানের ভিতরে টাইডাল পাওয়ার অনেক বেশি, তো তাহলে আমরা ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপরে আমাদের এখানে যেহেতু জায়গা কম বাংলাদেশে, আমরা আপনার রিনিউয়েবল এনার্জির জন্য সোলার প্যানেল, আমরা ভাসমান সোলার প্যানেল ওখানে দিতে পারি। তারপরের কথা তো আরও অনেক আছে, সি ট্যুরিজম আছে, সি ট্যুরিজম, যেমন মনে করেন এখন যেটা বলি, একটা পদক্ষেপ সরকার নিয়েছে, ডক্টর ইউনূসের সরকার, এটা বিগত আমলে হাসিনার সময় সোনাদিয়াতে হওয়ার কথা ছিল, চায়নার সাথে ওটা ক্যান্সেলড হয়ে গিয়ে এখানে মাতারবাড়িতে আসছে, মহেশখালীতে আসছে, এবং এই মহাসমুদ্র বন্দরকে কেন্দ্র করে আরেক ধরনের আপনার ব্লু ইকোনমি গড়ে উঠবে। অর্থাৎ কক্সবাজারে যেরকম আপনি দেখেছেন যে হোটেল, মোটেল, দোকান, এগুলো তো ওইটা ইকোনমিক হাব পোর্ট হচ্ছে, তো সেই জন্য ওইটাও গড়ে উঠবে। তাই আমি মনে করছি এটা সম্ভাবনা অসীম। আচ্ছা, আপনি যেহেতু এই সরকারের কথা বলছিলেন, আমি তাহলে আপনার সামনে আনতে চাই যে চট্টগ্রাম, পায়রা এবং মোংলা সমুদ্র বন্দর আসলে ব্লু ইকোনমি বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি করছে কিনা, এই 3 জেলাকে ঘিরে আপনি কি বলবেন, যেহেতু আপনি চট্টগ্রামেরই মানুষ? ইউ আর লাইক মাই ডটার, সেই জন্য প্রকাশ্যে বলছি ব্লু ইকোনমি বলতে। আর আমরা যদি সেখানে পায়রা, মোংলাকে নিয়ে আসি, এটা ছাগলের সাথে গরুর কম্প্যারিজন হয়ে যাবে। কেন? ব্লু ইকোনমি বলতে সাগরকে বোঝায়। সাগর মন্থনে তুমি এই যে, তো সাগর মন্থন করেই সম্পদ উঠে আসবে। আর পায়রা আর মংলা কোনোটা সাগর না, তাই পায়রা আর মংলাকে কেন্দ্র করে যেই সমস্ত জিনিসগুলো উঠে আসবে সেটা হচ্ছে ম্যারিটাইম রিসোর্স, বা আমরা যদি বলতে পারি
পায়রা বন্দর দিয়ে যদি ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য হয়, অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়, দ্যাট উইল বি এ মেরিটাইম হাব, এবং সেটা হবে আপনার নৌ রিভারাইন ডেভেলপমেন্ট। এটা ব্লু ইকোনমি না, হবে না। ব্লুর রং ব্লু হতে হবে আপনার গায়ে সুন্দর রঙের মতন, দ্যাট মিনস সাগর। আচ্ছা, সাগর। তো আমাদের ব্লু ইকোনমি এর মূল জিনিসটাই হচ্ছে আপনার ওই 1,18,800 কত স্কোয়ার কিলোমিটার যেটা সাগর, আচ্ছা, সেই সাগর। সেই জন্য আমরা ওই সাগরকে কেন্দ্র করেই, ওই সাগরের ভিতরেই কাজ করে, যেহেতু মাতারবাড়ি পোর্ট হচ্ছে, তো সেই জন্য মাতারবাড়ি পোর্টকে কন্ট্রিবিউশন টু দ্য ব্লু ইকোনমি আমরা ডিফাইন করছি। আচ্ছা, কিন্তু পায়রাতে যত কিছু হোক ওইটাকে আমি বলবো রিভারাইন ডেভেলপমেন্ট। আচ্ছা স্যার, সমুদ্রপথে আঞ্চলিক বাণিজ্য বাড়াতে কোন অবকাঠামো আসলে সবচেয়ে এই মুহূর্তে উন্নয়ন সবচেয়ে জরুরি? আপনার কি মনে হয় কোন অবকাঠামো আমরা উন্নয়ন করব এই সময়? করা হচ্ছে। প্রথম কথা, সমুদ্র পথে আপনাকে অবকাঠামো মালামাল বাড়াতে আপনাকে প্রথম সিঙ্গাপুরের মতন ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করতে হবে। তার মানে একটা জাহাজ ঢুকবে আর একটা জাহাজ বেরিয়ে যাবে, বার্থ টাইম হবে 3 দিন 7 দিন, নো, আসিবে খালাস করিবে চলিয়া যাইবে। তার মানে মোর দ্যান ওয়ান শিপ হ্যাজ টু এন্টার, অফলোড অ্যান্ড গো ব্যাক, যেটা মাতারবাড়িতে ব্যবস্থা করা হয়েছে। মাদার ভেসেল যেটা 18 গভীরতা, হ্যাঁ, সেটা করা হয়েছে। তো সো মাতারবাড়িকে কেন্দ্র করে এই সমস্ত প্রয়োজনীয়তাগুলো মিট করা হচ্ছে। আচ্ছা স্যার, অফশোর উইন্ড বা জোয়ার ভাটার শক্তি থেকে বিদ্যুৎ যে উৎপাদনের কথাটা, সেটা সম্ভাবনা কেমন দেখতে পাচ্ছেন? প্রথমে আপনাকে বলেছি যে আমাদের কাছে 2 ধরনের শক্তি আছে। একটা হচ্ছে পানির নিচে টাইডাল, হ্যাঁ। তো সো আমরা ওটার থেকে আপনাকে হিসাবে বলে দিই, 10,000 মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারি পানির নিচে। আর আপনি যদি পানির উপরে ল্যান্ডের যদি সমস্যা হয়, যে ল্যান্ডে আপনি সোলারগুলো বসাবেন, তাহলে আমরা ফ্লোটিং বসাতে পারি সোলার প্যানেল, হ্যাঁ, সেটা দিয়ে আমরা 40,000 মেগাওয়াট বিদ্যুৎ করতে পারি। তার মানে একটা হচ্ছে আপনার যে সমুদ্রের উপরের বাতাসের শক্তি, আর একটা হচ্ছে টাইডাল শক্তি। হ্যাঁ স্যার, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় কি ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে আপনার মনে হয়? এখানে আন্তর্জাতিক সহযোগিতা চাইতে নিজস্ব সহযোগিতাই বেশি প্রয়োজন। যেগুলো রেয়ার ফিশ বা আমরা খাবো না, কনজিউম করব না, অথবা কনজিউম করব, সবগুলোকে ধরার জন্য আপনাকে সিজন করে দিতে হবে, যে এই মাস থেকে এই মাস এগুলি এদের ব্রিডিং, মাছ ধরতে পারবেন না, আর সারা বছর পারবেন। আর স্যাংচুয়ারি আমরা যেটাকে বলি, আমাদের যেগুলো একটু রেয়ার, যেগুলো হলো, তো ওগুলো ওইভাবে স্যাংচুয়ারি করার জন্য সমুদ্রের অঞ্চল ঘিরে রেখে ওখানে ফিশিং করাই যায় না, যেন ওখানে বিশেষ ধরনের মাছ আসে। এগুলোর জন্য সচেতনতা, ট্রেনিং, জ্ঞানের প্রয়োজন, খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। আপনি ট্রেনিং এর কথা বলছেন, ফিরে আসে আমরা এই প্রসঙ্গে কথা বলবো আপনার সবাই। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে ব্লু ইকোনমি বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত প্রসঙ্গে। ফিরে এসে আরও নিশ্চয়ই আলোচনা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকতে হবে। একটা বিরতির পর ফিরছি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম ব্লু ইকোনমি নিয়ে। বাংলাদেশের অর্থনীতি এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে এই ইকোনমির মাধ্যমে। আমরা বিরতিতে যাবার এক মুহূর্তে আমাদের অতিথির কাছে থেকে জানছিলাম আসলে এই খাতে কিভাবে দক্ষ জনবল গড়ে তোলা যায়। স্যার, ব্লু ইকোনমি খাতে দক্ষ জনবল তৈরিতে আসলে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এবং টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো যেগুলো আছে, সেগুলোর ভূমিকা কি হওয়া উচিত? আমি ওদেরকে তুচ্ছ করছি না। আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখনও, কিন্তু আমাদের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স অথবা এই যেগুলো আছে, এরা এখনও ফোকাসড কিন্তু মেরিন রিসোর্স নিয়ে।
তো ব্লু ইকোনমি নিয়ে ওনাদের কাজ করতে মেন অসুবিধা হচ্ছে ব্লু ইকোনমির জন্য অনেক রিসার্চ ভেসেল লাগে, রিসার্চ ভেসেল। তো বিশ্ববিদ্যালয়গুলোকে তো সরকার সেই সহযোগিতা দিচ্ছে না। আমাদের যথেষ্ট রিসোর্স আছে, মানব সম্পদ আছে, কিন্তু আমরা কাজে লাগাতে পারতেছি না। এবং আমি এই আজকে আপনার মাধ্যমে আমার বিসি চিটাগং ইউনিভার্সিটির ইয়াইয়া ভাই নিয়াজ, আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি 4 বছরের ছোট নিয়াজ, আপনারা নিজের চেয়ার ঠিক থাকুক, কিন্তু সরকারের কাছে নিজ নিজ ইউনিভার্সিটির জন্য রিসার্চ ভেসেলের জন্য জোর দাবি তুলেন। আরেকটি বিষয় যেটা আমাদের এখানে সমস্যা, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা। সেটা হচ্ছে ধরেন মালয়েশিয়াতে আপনি তো জানেন রাস্তাঘাটগুলো সব আউটসোর্স করে দেওয়া হয়েছিল না? হ্যাঁ। সো আমাদের ব্লু ইকোনমিকে এটা যেভাবে 40 বছর পর্যন্ত ধরা হয়েছে, এই সেই বিরাট ব্যাপার স্যাপার। দ্য হোল ওয়ার্ল্ড সিনারিও উইল চেঞ্জ, AI উইল টোটালি ক্যাপচার দ্য ওয়ার্ল্ড। তো সো ওই সময় আর ব্লু ইকোনমির প্রয়োজন হবে না, স্কাই ইকোনমির প্রয়োজন হবে, এটা ভাবার মতন লোক আমাদের নেই। তাই আমাদেরকে, আমি মনে করি ইট শুড বি এ ম্যাক্সিমাম 15 ইয়ার্স প্ল্যান। অ্যান্ড এটাকে 3 ভাগে আমরা যদি ভাগ করে 3টা ফেজ, তাহলে ফার্স্ট ফেজে আমাদেরকে বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে আসতে হবে, যে আপনি যেটা বলেছেন পানির উপরের এটা দিয়ে পানির নিচে, তারপরে টাইডাল ফোর্স, তারপরে ফিশ স্যাংচুয়ারি, তারপর আচ্ছা দেখেন কয়েকশো মাইল দূরে দূরে আপনার বিদেশে করে ওই যে কি সব সি ক্রুজিং করে, সি ক্রুজিং। আপনারা জাকিয়া, আমি জানি আপনি নিশ্চয়ই গেছেন, চিটাগংয়ের যে বোট ক্লাব থেকে একটা জাহাজ করে একটু করে একটা জাহাজ একটু করে আপনি আধা মাইল যেতে যদি রাজি থাকেন, তো আমাদের এটা 1,18,866 কিলোমিটার। তার মানে এটাকে ঘিরে কত আপনার টুরিস্ট, কত আপনার এইসব কি বললাম আপনার এই শিপ, এগুলো হ্যাঁ কল্পনাও আনতে পারে না। এটার জন্য কি কিছু লাগে? সিবিসি যেরকম ওয়েস্টার্ন মেরিনকে বলেছে তোমরা এটা করো, আমি দায়িত্বে থাকলে আমি আগামীকালকে অন্তত 10টি সি ক্রুজ কোম্পানিকে বলতাম তোমরা এলাকা ভাগ করে এটা কালকেই শুরু করো। দুর্ভাগ্য আমার। স্যার, আমরা যেহেতু এটা বলছিলাম, আমরা সমুদ্র সম্পদ গবেষণায় আসলে বাংলাদেশের বাজেট বা প্রযুক্তি, এই যে খাতে যে বিনিয়োগটা করা হয়, সেটা কি আপনার যথেষ্ট বলে মনে হয়? আপনি কিছুক্ষণ আগেও এ নিয়ে কথা বলছিলেন, তারপর আপনি একটা সুস্পষ্ট জবাব আপনার কাছ থেকে আশা করতে পারি যে আপনার কি মনে হয়, এটা কি যথেষ্ট? মারাত্মক, অপ্রতুল। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটার জন্য একটা অথরিটি আছে। আচ্ছা। সো আমি মনে করি সেই অথরিটিতে যারা ব্লু ইকোনমিকে খুব ডেভেলপ করেছে, তো সেই সমস্ত দেশের থেকে রিটায়ার্ড এক্সপার্ট এনে আইডিয়া জেনারেশন করাটা অতি দ্রুত জরুরি। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একদম শেষেই জানতে চাই যে বঙ্গোপসাগরের নৌ নিরাপত্তা বা সীমান্ত সুরক্ষা কতটা চ্যালেঞ্জের মুখে রয়েছে, আপনি যদি একটু ছোট করে বলেন। বঙ্গোপসাগরের নৌ নিরাপত্তা বিশাল চ্যালেঞ্জে থাকতে পারত, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর নিয়ে আশেপাশে শক্তিশালী দেশ নেই। যেমন একটা বার্মা, ঠিক আছে, একটা ওইটার নাম কি এখন মারামারি করে আরকান আর্মি। সো এরা আমাদের সাথে পারবে না। বার্মিজ নেভি ইজ উইক, বাংলাদেশ নেভি ইজ স্ট্রং। আর টেকনিক্যাল কারণে ইউর এনিমি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ, ইউর ফ্রেন্ড ইজ মাই এনিমি। সে ভারতেও এখানে বেশি কিছু করবে না, তাহলে চায়না সেই সুযোগ নিবে। তাই আমরা এখানে একটা স্থিতি অবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এত বড় সমুদ্র, এটার জন্য এটা থ্রেটের মুখে আছে, কিন্তু আল্লাহ গফুর রহিম আমাদের সহায়, যে পরিস্থিতি আমাদের পক্ষে আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
দর্শক, আজকে আমরা ব্লু ইকোনমি নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশের অর্থনীতিতে যে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে সেই প্রসঙ্গে আমাদের অতিথিও আমাদেরকে কথা বলছেন, এবং নানা খাত আসলে দেখার বিষয় আছে। সেই খাতগুলোতে নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা বিশেষভাবে নজর দেবেন। আজকে এই ছিল হ্যাপেনিং পয়েন্ট। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা এটি নিউজের সঙ্গে থাকবেন, কাজী অ্যান্ড কাজীটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।